যাত্রী নিরাপত্তায় বাসের গতিবিধি পুলিশের নজরে আনতে নয়া অ্যাপ আনছে রাজ্য। কেন্দ্রের নির্দেশিকা মেনে হাওড়া থেকে খড়গপুর জলপাইগুড়িতে হলো মক ড্রিল। অভাবের সংসারে জোটনে একাধিক গৃহ শিক্ষক, প্রতিকূলতাকে হারিয়ে উচ্চ মাধ্যমিকে সপ্তম সাজিদ। কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, জনগণকে আতঙ্কিত না হওয়ার বার্তা মমতার। লালবাজারের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, খালি করা হয় পোদ্দার কোর্ট। জ্বালাপোড়া গরমের শুরু, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর। বাস কখন আসবে, কত দূরে রয়েছে, এবার উত্তর মিলবে অ্যাপেই। নবান্ন সূত্রে খবর, হোয়ার ইজ মাই বাস নামে একটি মোবাইল অ্যাপ খুব শিগগিরই চালু করতে চলেছে পরিবহন দপ্তর। প্রথম পর্যায়ে কলকাতা সংলগ্ন অঞ্চলে চালু হবে এই অ্যাপের পাইলট প্রকল্প। নতুন এই অ্যাপ থেকে যেমন যাত্রীরা বাসের অবস্থান জানতে পারবেন, তেমনি বাস চালকদের গতিবিধিও নজরে রাখবে পুলিশ। ফলে অধিক গতিতে বাস চালিয়ে দুর্ঘটনার প্রবণতাও কমবে বলে আশাবাদী পরিবহন দপ্তর। বুধবার অল বেঙ্গল বাস মিনি বাস কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলনে যোগ দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্মেলন শেষে তিনি বলেন, এই অ্যাপ চালু হলে যাত্রীরা নির্দিষ্ট স্টপে দাঁড়িয়ে বুঝতে পারবেন কতক্ষণ পরে বাস আসছে। পাশাপাশি চালকদের উপর পুলিশের নজরদারি থাকায় অতিরিক্ত গতি প্রবণতাও কমবে, ফলে দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সূত্রের খবর, শীঘ্রই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সল্টলেকের করুণাময়ী বাস স্টপে। অ্যাপের মাধ্যমে বাস চালককে যাত্রা শুরুর আগে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে, তাতেই সেই বাস সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাবে পরিবহন দপ্তরের তথ্য প্রযুক্তি শাখায়। মন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে একটি স্পিড ম্যানেজমেন্ট পলিসি ঘোষণা করা হয়েছে, যেখানে শহরের বিভিন্ন রাস্তায় বাসের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত করা হয়েছে। নির্ধারিত গতিসীমা মেনে চললে বাস দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে, সেই লক্ষ্যে এগোচ্ছে পরিবহন দপ্তর। এদিনের সভায় পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন জানান, 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু হয়, আর তার ফলে রাজ্যের সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু এরপরেও রাজ্য চাইছে এই সংখ্যাটাকে শূন্যে নামিয়ে আনতে। এক্ষেত্রে বাসের রাশ ড্রাইভিং বহু ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়। মূলত সে কথা মাথায় রেখে দুর্ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা। এদিন এবিবিএমসির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবহন কর্মী রয়েছেন, তাদের মধ্যে প্রায় 1400 জনের নাম এসএসওয়াই প্রকল্পে নথিভুক্ত হয়েছে। তাই এবার জেলার প্রতিটি বাস স্টপে শিবির করে নাম নথিভুক্ত হবে। প্রয়োজনীয় নাম নথিভুক্তির খরচ বহন করবে আমাদের সংগঠনই। যুদ্ধ পরিস্থিতিতে ঠিক কি করা উচিত তা নিয়ে মহড়া বা মক ড্রিল করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে বুধবার বিকেলে সেই মহড়া হয়। পশ্চিমবঙ্গের 17টি জেলার 31টি জায়গায় এই মহড়া বিকেল 4টে নাগাদ শুরু হবে বলে জানানো হয়েছিল। সেই মতো রাজ্যের বিভিন্ন অংশে এই মক ড্রিল হয়েছে। বুধবার হাওড়া স্টেশন লাগোয়া গুলমোহর মাঠে মক ড্রিলের আয়োজন করে পূর্ব রেল। বিকেল 4টে নাগাদ শুরু হয় এই মহড়া। অংশ নেন পূর্ব রেলের বিপর্যয় মোকাবেলা দফতরের প্রশিক্ষিত কর্মীরা। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন বা হঠাৎ সন্ত্রাসবাদী হামলার মতো পরিস্থিতিতে কিভাবে যাত্রী ও সাধারণ নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো যায় এবং আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেই প্রক্রিয়া হাতে কলমে তুলে ধরা। কর্মীরা আগুন নেভানোর সরঞ্জাম, স্ট্রেচার, গ্যাস মাস্ক, জল পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি শেখান। ব্যবহার করা হয় হ্যান্ড মাইক, সাইরেন এবং কৃত্রিম ধোঁয়া। মহড়ায় দেখানো হয় কিভাবে সাইরেন বাজিয়ে এলাকা খালি করা হয়, কণ্ঠ নির্দেশের মাধ্যমে জনসাধারণকে নিরাপদ দূরত্বে পাঠানো হয় এবং কিভাবে একটি সমন্বিত প্রচেষ্টায় দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হয়। আশেপাশের বহু সাধারণ মানুষ দাঁড়িয়ে এই মহড়া প্রত্যক্ষ করেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই ধরনের মক ড্রিল গোটা দেশে একযোগে করা হচ্ছে। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে রেল কর্মীদের প্রতিক্রিয়া কতটা কার্যকরী তা খতিয়ে দেখতেই এই ব্যবস্থা। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, আমরা চাই বাস্তব বিপদের আগে প্রস্তুতি পুরোপুরি সেরে রাখতে। কেন্দ্র সরকারের তরফে যে তালিকা দেওয়া হয়েছিল সেখানে জলপাইগুড়ির নাম ছিল না, কিন্তু ওই জেলা প্রশাসনের তরফে আলাদা করে সিভিল ডিফেন্সের কর্মীদের আলাদা করে অনুশীলন করানো হয়। হ্যান্ড সাইরেন বাজিয়ে জেলা শাসক দফতর লাগোয়া সিভিল ডিফেন্স অফিসের সামনে কর্মীরা অনুশীলন করেন। এদিন সিভিল ডিফেন্সের কর্মীরা হ্যান্ড সাইরেন বাজিয়ে অনুশীলন করার সময় দেখা যায় আহত মানুষদের কিভাবে স্ট্রেচারে করে কাঁধে তুলে তাদের নিরাপদ জায়গায় তুলে নিয়ে যেতে হবে, কিভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে হবে তা অনুশীলন করানো হয়। এদিন সিভিল ডিফেন্সের কর্মীদের অনুশীলন করার সময় কোনো আধিকারিকদের দেখা মেলেনি, তবে রেলের তরফে জলপাইগুড়ি স্টেশনে সরকারি নির্দেশিকা মেনে মক ড্রিল করা হয়। এর জন্য আলো বন্ধ করে দেওয়া হয়, সতর্ক করা হয় যাত্রীদের। অভাব নিত্যসঙ্গী, ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। বাবা পথে জামা কাপড় বিক্রি করেন, সংসারে 3 ভাই ও বোনের দায়িত্ব, সেখানে পড়াশোনা যেন বিলাসিতা। সেই কঠিন পরিস্থিতি থেকে সঙ্গী করে পায়ের শিকল ভাঙলেন হাওড়ার মোহাম্মদ সাজিদ হোসেন। উচ্চ মাধ্যমিকে 7ম স্থান ছিনিয়ে এনে নজির গড়লেন তিনি। উর্দু মাধ্যমে তিনি রাজ্যে প্রথম। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর তার বাবা বললেন, আমরা ওকে কোনোদিনও পড়াশোনায় বাধা দিইনি, ও যতদূর পড়তে চাই পড়ুক, আমরা ওর পড়াশোনার জন্য সর্বদা সব রকম ভাবে ওকে সাহায্য করব। হাওড়া শিবপুরের পিএম বস্তির বাসিন্দা মোহাম্মদ সাজিদ হোসেন হাওড়া হাই স্কুলের ছাত্র। তিনি উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের ছাত্র। পরিবারে আর্থিক অনটন থাকায় প্রতিটি বিষয়ের আলাদা প্রাইভেট শিক্ষক পাননি সাজিদ।
একটি কোচিং এ গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। সাজিদের বাবা হকারি করেন বা নুরজাহান গৃহবধূ। আর্থিক প্রতিকূলতাকে সঙ্গী করে উর্দুতে পেয়েছেন ৯৯, ইংরেজিতে ৯৩, অর্থনীতিতে ৯৬, ইতিহাসে ৯৮, রাষ্ট্রবিজ্ঞান ৯৯ ও ভূগোলে ৯৯ পেয়েছে। বুধবার নিজে স্কুলে গিয়ে ফল জানার পর সাজিদ জানালেন দিনে ৮ থেকে 10 ঘন্টা পড়াশোনা করেছেন, তাই আইএস হবার স্বপ্ন। আপাতত রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করতে চান। সাজিদের স্কুলের প্রধান শিক্ষক আফতাব আলম জানান, সাজিদ অত্যন্ত মেধাবী ছাত্র। পঞ্চম শ্রেণীতে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি ক্লাসে প্রথম হয়েছেন। ৬৫৬ পেয়ে মাধ্যমিকে উর্দু মাধ্যম স্কুলের মধ্যে রাজ্যে প্রথম হয়েছিল সাজিদ। মাধ্যমিকের পর সাজিদ প্রথম স্কুলে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হয়েছিল, পরে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি প্রত্যাঘাতের আশঙ্কা আরো তীব্র হয়েছে। কিছুটা হলেও আতঙ্কিত আমজনতা। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উপর নজর রাখছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের সুরক্ষায় কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে রাজ্য। মঙ্গলবার মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। খতম হয়েছে অন্তত ৯০ জেহাদি। নষ্ট হয়েছে জৈসি মোহাম্মদ, লস্করি তাইবারের মতো জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটি। এরপর ইসলামাবাদ পাল্টা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তার বার্তা, আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। দায়িত্বপ্রাপ্তরা নজর রাখছেন, কোনো তথ্য থাকলে জানাতে পারেন, মেসেজ করতে পারেন। একই সঙ্গে ভুয়ো তথ্য বা খবর থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মমতা। বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে, ভুয়ো খবরে কান দেবেন না। যারা মিথ্যে তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্র ২৪ ঘন্টার জন্য বিপর্যয় মোকাবেলা দপ্তর চালু করা হবে। পুলিশকেও সতর্ক করা হয়েছে, নজরদারি বাড়াবেন আইসিরা, তাদের ছুটি বাতিল করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় কেন্দ্র রাজ্যের মতপার্থক্যের সামনে এসেছে, কিন্তু জাতীয় স্বার্থে রাজ্য সরকার সবসময় কেন্দ্রের পাশে রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বললেন, কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে এক কাট্টা লড়াই। এই সময় কোনো বিভেদ নেই, আমরা সবাই দেশের পক্ষে। সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতার বার্তা, আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য চিরকাল প্রাণ দিয়েছে, সবটা আঁকলে রাখুন। এমন পরিস্থিতি সুযোগ নেন কিছু অসাধু ব্যবসায়ী, পণ্য মজুত করে কালোবাজারে শুরু করে, তাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হয়। রাজ্যে যাতে এমন অবস্থা না হয়, আমজনতা যাতে কালোবাজারের ফাঁদে না পড়ে, তাই আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে তিনি বলেন, যাতে দাম বাড়তে না পারেন ব্যবসায়ীরা, সেদিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সকলের দায়িত্ব আছে। সব মিলিয়ে অস্থির পরিস্থিতিকে প্রকৃত অভিভাবকের মতোই রাজ্যবাসীর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বড়বাজারের পর এবার পোদ্দার কোট। বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের অদূরে পোদ্দার কোটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। যে বিল্ডিং এ আগুন লেগেছে তার নিচের অংশে রয়েছে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান। ইতিমধ্যে সেই এলাকা থেকে মানুষজনকে সরানো হয়েছে। কিভাবে আগুন লাগলো তা অবশ্য স্পষ্ট নয়। মধ্য কলকাতার অফিস পাড়া হিসেবে পরিচিত পোদ্দার কোট। এদিন বেলা ১২টার কিছু পরে একটি বিল্ডিং এ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন বাড়তে থাকায় আরো পরে ৫টি ইঞ্জিন আনা হয়। প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। তবে সংশ্লিষ্ট বহুতলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, সম্প্রতি খাস কলকাতার বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় মোট ১৪ জন মারা গিয়েছিলেন। তারপর অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে কলকাতার মেয়র। তারপরেও শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে।